আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম ভাস্কর গাঙ্গুলি। আমি এই ফিনান্সিয়াল সেক্টরেই কাজকর্ম করেছি, তো সেই সূত্রেই আজকে আপনাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। এরকম একটি ওয়েবিনার আমরা আগে করেছিলাম জানুয়ারি মাসে, তারপরে এটা দ্বিতীয়, এটা নিয়ে একটু আলোচনা আজকে হবে। তো আপনারা যারা রয়েছেন, আমি প্রথমে জানতে চাইবো যে আপনাদের কি এই ফিনান্সিয়াল সেক্টর সম্বন্ধে প্রাইমারি ধারণা কিছু আছে? নিশ্চয়ই আছে, কারণ আপনারা তো পড়াশোনা করেছেন। এই ফিনান্সিয়াল সেক্টর, এটা সম্বন্ধে আপনাদের কিরকম কি ধারণা আছে? যদি একজন বা দুজন কেউ কিছু বলেন, তাহলে আমার আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে একটু সুবিধা হয়। স্যার, আমাদের বেসিক যে আমি দেবায়ন, তো স্টক মার্কেট সম্বন্ধে তার যে প্যারামিটার্স ওগুলো সম্বন্ধে আমাদের কিছুটা আইডিয়া আছে। তবে কিছু কিছু ইনভেস্টমেন্ট আমরা করেছি, বাস এইরকমই নলেজ, এর থেকে বেশি খুব একটা কিছু নেই। আচ্ছা, থ্যাংক ইউ। দেবান, আপনি কোথা থেকে কথা বলছেন? আমি পুরুলিয়ার থেকে বলছি। পুরুলিয়া থেকে বলছেন, বাহ। আচ্ছা, আর ম্যাডাম স্বস্তিকা রয়েছেন। স্বস্তিকা, আপনি কোথায় আছেন? স্বস্তিকা আছেন? হুগলি হ্যাঁ, আপনি জেলা। কোথা থেকে বলছেন? কোন জেলা? হুগলি জেলা স্যার। আমি এমএসসি পাস আউট ম্যাথমেটিক্স এর একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড। আচ্ছা, আমি প্রথমে না একটুখানি বলি আমাদের। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, বলুন। বলছি স্যার, ফিনান্সিয়াল সেক্টরে এই যে কোর্সটা সম্পর্কে যে ওয়েবিনারটা, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমি। এই ওয়েবিনারে স্যার আমরা এই প্যারামিটার গুলো কি শিখতে পারবো? যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, ব্যালেন্স শিট অ্যানালিসিস, এইগুলো কি আমরা জানতে পারবো, না শুধু স্টক সম্পর্কিত আলোচনা? না 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 না, আমি আপনাকে, আপনি খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন, আমি উত্তর দেব। আমি দেবায়নের কথা শুনলাম, আমি খুব ভালো লাগলো যে আপনারা বেশ উৎসাহ প্রকাশ করছেন। দেখুন, আমি প্রথমে আপনাদের একটুখানি পূর্ব কথা বলবো, যাতে আপনাদের ব্যাপারটা ধরতে সুবিধে হয়। দেখুন, আমাদের দেশের যদি আপনি অর্থনৈতিক ইতিহাসটা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে স্বাধীনতার পর থেকে মোটামুটি আমাদের তিনটে স্টেজ রয়েছে। যে কোনো পৃথিবীর উন্নত দেশে আপনি যদি অর্থনীতির ইতিহাস দেখেন, তো সেখানেও দেখবেন এই তিনটে স্টেজ আছে। যেগুলো খুব উন্নত দেশ, তারা তৃতীয় স্টেজে এখন একেবারে হই হই করে রাজত্ব করছে। আমরা এখন অতটা পারিনি, বাট উই আর ইন দ্য প্রাইমারি স্টেজ। প্রথম তো আমাদের অবশ্যই ছিল কৃষিভিত্তিক অর্থনীতি, যেটাকে আমরা অ্যাগ্রেরিয়ান ইকোনমি বলি। 1956 সালে আমাদের শিল্পনীতি গৃহীত হলো, তারপরে আমাদের শিল্পনীতির জগতে আমরা প্রবেশ করলাম। দেশে বড় বড় কলকারখানা হলো, লোকজন কাজ টাজ পেলেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা সফলভাবেই রূপায়িত করতে পেরেছিলাম। এরপর 90-এর দশকের শেষে বলা যেতে পারে 92-93 সালে মনমোহন সিং এর হাত ধরে আমাদের মুক্ত অর্থনীতির দরজা খুলে দেওয়া হলো, এবং আমরা তৃতীয় সেক্টরে প্রবেশ করলাম, যেটাকে ইকোনমিক্সের ভাষায় বলে টার্সিয়ারি সেক্টর। আর এমনি সাধারণ মানুষের আমরা যেভাবে এই সেক্টরটা চিনে অভ্যস্ত, তাকে বলা হয় সার্ভিস সেক্টর। তো ভারতবর্ষ এখন কিন্তু সার্ভিস সেক্টরের মধ্যেই প্রবেশ করেছে, এবং আস্তে আস্তে এক্সপ্যানশনও এই সার্ভিস সেক্টরে হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই সার্ভিস সেক্টরে যবে থেকে ভারতবর্ষ প্রবেশ করেছে, আমাদের চিরাচরিত যে এমপ্লয়মেন্টের জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মানে ফিক্সড জব, পার্মানেন্ট জব বা ট্র্যাডিশনাল যে জবগুলোর সঙ্গে আমরা পরিচিত ছিলাম, সেই জগতে একটা বিরাট শিফটিং এসেছে। আমরা কিন্তু একটা অন্য জগতে প্রবেশ করেছি। এই অন্য জগতের যে একটা সংক্ষিপ্ত রূপ যদি আপনি বলেন, তাকে আমরা বলছি বিএফএসআই সেক্টর। বি ফর ব্যাংকিং, এফএস ফর ফিনান্সিয়াল সেক্টর, অ্যান্ড আই ফর ইন্স্যুরেন্স, বিএফএসআই সেক্টর। এর সঙ্গে কিন্তু স্টকটাকে প্রথমে ধরা হয়নি। বিএফএসআই সেক্টর কিন্তু আমাদের দেশে বলতে পারেন 2000 অনওয়ার্ডস
প্রচন্ডভাবে গতিশীল হয়েছে, শক্তিশালী হয়েছে, এবং আগামী বেশ কিছু দিন কেন, আগামী প্রজন্মটাই এটা পুরোটা দেখতে পাবে। আমরা তো অলরেডি বয়স হয়ে গেছে আমাদের, আমরা হয়তো খুব বেশি এর রোবাস্ট গ্রোথটা দেখতে পাবো না। আমরা প্রথমে আমি বলেছি আমরা প্রাইমারি স্টেজে রয়েছি, কিন্তু এই বিএফএসআই সেক্টরের গ্রোথটা হচ্ছে অসম্ভব দ্রুত গতিতে চলছে। যেমন রিজার্ভ ব্যাংকের রিপোর্ট এবং ন্যাসকমের রিপোর্ট, ন্যাসকম মানে যারা ওই কম্পিউটার জগৎটাকে আমাদের এখানে নিয়ন্ত্রণ করে, ন্যাসকম বলা হয়, এই ন্যাসকম এবং আরবিআই এর রিপোর্ট বলছে যে এই বিএফএসআই সেক্টর 2026 সালে 8.7% গ্রোথ প্রসপেক্ট নিয়ে অলরেডি উপস্থিত। 2030 সালের মধ্যে 10% গ্রোথ হচ্ছে প্রজেক্টেড এই বিএফএসআই সেক্টর। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ধরুন সেক্টরটা এত ডেভেলপ করলো বা করছে, আগামী দিনে আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, যারা পড়াশুনো করছেন, যেমন আমাদের স্বস্তিকা ম্যাডাম করছেন বা অন্যান্য যারা পড়াশুনো করছেন, তাদের সামনে কি ভবিষ্যৎ আমরা উপস্থিত করতে পারছি। একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, আমি প্রথমেই এর হিন্টসটা দিয়েছি, যে ট্র্যাডিশনাল যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, যেটাকে আমরা বলতাম ধরুন ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়া, কিংবা সরকারি চাকরির পরীক্ষা দেওয়া, কিংবা ধরুন স্কুল টিচার হওয়া, কিংবা ইউপিএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া, আপনারা দেখবেন এই জগৎটা কিন্তু ক্রমশ সংকুচিত হচ্ছে। কারণ এই সমস্ত জায়গাতে গভর্নমেন্ট পার্মানেন্ট রিক্রুটমেন্টের দিকে যাচ্ছে না, মোস্টলি দে আর গোয়িং টু বি কন্ট্রাকচুয়াল জবস। এটার বড় দিক যেমন আছে, মানে হায়ার কন্ট্রাকচুয়াল জবস যেমন আছে, তেমনি লোয়ার কন্ট্রাকচুয়াল জবসও আছে। যে লোয়ার কন্ট্রাকচুয়াল জবসের হাত ধরে আমরা আরেকটা নতুন ওয়ার্ডের সম্মুখীন হই, তাকে বলা হয় গিগ ইকোনমি। আপনারা অনেকেই জানেন গিগ ইকোনমি মানে অ্যান ইকোনমি হোয়ার এভরিথিং ইজ কন্ট্রাকচুয়াল অ্যান্ড নাথিং ইজ পার্মানেন্ট। এই সার্ভিস সেক্টরের যত বেশি এক্সপ্যানশন হবে, এই গিগ ইকোনমির দাপট কিন্তু ততটাই বাড়বে। আচ্ছা, এখানে না আমাকে কেউ মিস ইন্টারপ্রেট করবেন না, আমি কিন্তু কাউকে সরকারি চাকরি বা এই ধরনের কম্পিটিটিভ চাকরিতে ডিসকারেজ করছি না। ডেফিনেটলি আপনাদের মধ্যে যাদের স্বপ্ন আছে, যারা একটুখানি চাইছেন এই ধরনের চাকরি বাকরি করতে, আপনারা নিশ্চয়ই সেদিকে এগিয়ে যাবেন। এবং আমাদের যে বিদ্যা মন্দিরের যে প্লেসমেন্ট সেল আছে, আপনারা নিশ্চয়ই খোঁজ খবর নেবেন এবং জানবেনও যে এখানে কিন্তু এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ভালো কোচিং এর ব্যবস্থা আছে। যারা এই স্বপ্নটা দেখছেন তারা নিশ্চয়ই এগিয়ে যান। কিন্তু একটা কথা বলছি, যেহেতু আমি দীর্ঘদিন এই ধরনের প্রতিষ্ঠানে শিক্ষাদানের সঙ্গে যুক্ত আছি, এই অভিজ্ঞতা থেকে বলছি যে এখন ভ্যাকান্সির তুলনায় কিন্তু ক্যান্ডিডেটস এর সংখ্যা অনেক অনেক বেশি হয়ে গেছে। তার ফলে টু ক্র্যাক দি এক্সামিনেশন রিয়েলি ডিফিকাল্ট হয়ে গেছে। 80 বা 90 এর দশকে যখন আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, তখন কিন্তু কম্পিটিশন অবশ্যই ছিল, কিন্তু ভ্যাকান্সিও প্রচুর ছিল। এখন কিন্তু ভ্যাকান্সি অনেকটাই কম। যেমন এবছরের প্রজেক্টেড ব্যাংকে প্রফেশনালি অফিসার্সদের ভ্যাকান্সি হচ্ছে 800, কম বেশি 800, এর বেশি কিন্তু নয়। হ্যাঁ, বাড়তেই পারে একটু, কিন্তু এর খুব বেশি নয়, যেটা আগে অনেক বেশি ছিল। তার মানে আপনি বুঝতেই পারছেন যে একটা ব্যাংকিং জব পেতে গেলে আপনাকে কতটা পরিশ্রম করতে হবে, কত পড়াশোনা করতে হবে, কত ভালো কোচিং নিতে হবে, এগুলো আপনি বুঝতেই পারছেন। এবার রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির প্লেসমেন্ট সেল যেহেতু এই আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেন, এরা খুবই এইসবগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন যে আমাদের ছেলে মেয়েরা যারা পড়াশুনো করছেন তাদের সামনে কি ভবিষ্যৎ আছে। সেই সূত্র ধরেই আমরা ভেবেছিলাম যে এইরকম একটা কিছু কোর্স চালু করা হোক বিএফএসআই এর উপরে, ব্যাংকিং, ফিনান্সিয়াল সেক্টর অ্যান্ড ইন্স্যুরেন্স। তার সঙ্গে আমরা স্টক মার্কেটের একটা প্রাথমিক আইডিয়াও দেব, যাতে ছেলেমেয়েরা এই বিষয়টা সম্বন্ধে পড়াশুনো করে আগামী দিনে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারে। কিরকম প্রস্তুত? মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে এই কোর্সটা করলে আপনি ব্যাংকে একটা চাকরি পেয়ে যাবেন। নো, আমরা এই কথা বলছি না কিন্তু। কারণ ব্যাংকিং এ জব পেতে গেলে আপনাকে আইবিপিএস মানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন, তাদের যে পরীক্ষা পদ্ধতি আছে তার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর পাশাপাশি
এই বিএফএসআই সেক্টরে কিন্তু অনেক ধরনের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তৈরি হচ্ছে। আমি আপনাদেরকে একটা হিন্টস দিলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। 2025 সালে এই রামকৃষ্ণ মিশনের কোনো একটা সেন্টারে আমরা একটা পরীক্ষামূলক এই ধরনের কোর্স রেখেছিলাম। 4 মাসের একটা কোর্স আমরা রেখেছিলাম। একদম কলেজের যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা এসে পার্টিসিপেট করো। অবশ্যই কলেজের ক্লাস বাঁচিয়ে আমরা সেইভাবেই অ্যাডজাস্ট করেছিলাম। আমরা মেইনলি এই ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স, তার সঙ্গে কিছুটা এমপ্লয়াবিলিটি স্কিল, এগুলো নিয়ে আমরা ক্লাস করেছিলাম। প্রথম দিকে ছেলে মেয়েদের মধ্যে অতটা উৎসাহ ছিল না, পরবর্তীকালে তারা যথেষ্ট উৎসাহ পায়। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছিল আমাদের, যে আফটার দি কমপ্লিশন অফ দি কোর্স তার মধ্যে বেশ কয়েকটি ছেলে মেয়ে কিন্তু বিভিন্ন ব্যাংকে, অবশ্যই প্রাইভেট সেক্টর ব্যাংক, বন্ধন ব্যাংক বা আইডিবিআই ব্যাংক, এইরকম ব্যাংকে কিন্তু তারা কাজ পেয়েছে। এই ধরনের কোর্স করার পরে ন্যাশনালাইজ ব্যাংকের ক্ষেত্রে, মানে আমাদের যেটা 12টা পাবলিক সেক্টর ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোর্স করলে একটা জব অপরচুনিটিস থাকছে। কিরকম, আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর অ্যাপ্রেন্টিস স্কিম বলে একটা স্কিম চালু আছে, যেখানে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানকে বলা হয়েছে যে তুমি যারা এই ধরনের কাজে পটু, একটু শিক্ষা টিক্ষা পেয়েছি, তাদেরকে তুমি অ্যাপ্রেন্টিস হিসেবে নাও এবং তাকে তুমি গ্রুম করো। তাদের মধ্যে থেকে যারা ভালো তাদেরকে তুমি ডাইরেক্টলি অ্যাবজর্ব করতে পারবে, কারণ এখন ব্যাংকগুলোকে এই সমস্ত ক্ষেত্রে অটোনমি দেওয়া হয়েছে। ফলে এই ব্যাংকিং সেক্টরে, যেমন ধরুন আমি গত কয়েকদিন আগেকার কথা বলছি, আমি দেখলাম পিএনবি তে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এই অ্যাপ্রেন্টিসশিপে ইন্ডাকশনের জন্য। এবার আমি যেহেতু এই প্রতিষ্ঠানের, মানে এই ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছি, এবার ধরুন 10 জন ছেলে মেয়ে যদি আসেন, তখন যখন তাদেরকে আমরা প্রশ্ন করি, একটা মিনিমাম তো ক্রাইটেরিয়া থাকবে তাকে এই সেক্টরে নেওয়ার জন্য। যখন তাকে কিছু বেসিক প্রশ্ন করা হয়, দেখা যায় যে তিনি হয়তো বিষয়টা সম্বন্ধে খুব ভালো জানেন না, আবার একজন দুজন আছেন তিনি হয়তো জানেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সেক্টরে যারা ভবিষ্যতে নিজেদেরকে পেশাদার হিসেবেই বলুন বা কর্মজীবন এইরকম সেক্টরে শুরু করতে চাইছেন তাদের কথা ভেবেই বলুন, আমরা একটা কোর্স মডিউল তৈরি করেছি, যেখানে আমরা ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং স্টক মার্কেটের ওপরে আমাদের সিলেবাসও তৈরি করে ফেলেছি আমরা। সেখানে আমরা এইগুলো নিয়ে ছেলে মেয়েদেরকে গ্রুম করব, যাতে তারা ভবিষ্যতে যদি এইরকম ধরনের কোনো কাজের সন্ধান পায়, তারা যাতে নিজেদেরকে উপযোগী করে তুলতে পারে। 3টে সেক্টরেই যে একজন একেবারে দক্ষ হয়ে যাবে সেটা সম্ভব নয়, কিন্তু 3টে সেক্টর সম্বন্ধেই একটা বেসিক আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে যে কেন এই সেক্টরটাকে আমরা ডেভেলপ করতে চাইছি, আপনাদের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে। এই প্রসঙ্গে বলা দরকার যে 2006 সালের পরে ভারতবর্ষে কিন্তু একটা মানে বিরাট পরিবর্তন হয়েছে, যেটা আপনারা সকলেই বুঝতে পারবেন। 2014 পর থেকে এটা আরো বেশি মোমেন্টাম পেয়েছে। ফিনান্সিয়াল ইনক্লুশন আমরা চালু করেছি, যেটাকে প্রথম দিকে নাম দেওয়া হয়েছিল ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ দেশের সমস্ত মানুষকে ফিনান্স সেক্টরের সঙ্গে ইন্টিগ্রেট করে দেওয়া। দিস ইজ দি অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল ইনক্লুশন অর ইনক্লুসিভ গ্রোথ। এরপর 2014 সালে আমরা দেখলাম যে আমাদের এই বিজেপি গভর্নমেন্ট তারা জনধন যোজনা চালু করলো। জনধন যোজনা চালু করার ফলে প্রত্যেকটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হলো, মানুষ ব্যাংকের সঙ্গে আরো বেশি পরিচিত হলেন। ফলে ব্যাংকের পরিষেবার ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেল এবং দেখা গেল যে রেগুলেটেড ব্যাংক এমপ্লয়িজ ছাড়া আনরেগুলেটেড ব্যাংক এমপ্লয়িজেরও প্রয়োজন হচ্ছে, যাদেরকে আমরা বলছি বিসিবিএফ এজেন্ট, ব্যাংকিং করেসপন্ডেন্ট এজেন্ট। আপনারা জেনে রাখুন, এই বিসিবিএফ এজেন্ট হতে গেলেও কিন্তু একটা ট্রেনিং নিতে হয় এবং ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স থেকে একটা পরীক্ষা পাস করতে হয়, একটা লাইসেন্স পেতে হয়। এদেরকে আপনারা কোথায় পাবেন? আমার বন্ধু পুরুলিয়ায় রয়েছেন, মানে এখানেই রয়েছেন, তিনি হয়তো অনুধাবন করতে পারবেন। আমাদের সাগর অঞ্চলে, দক্ষিণ 24 পরগনায় যে সমস্ত জায়গায় ব্যাংকিং পরিষেবা খুব রিমোট, সেখানেই বিসিবিএফ এর পাশ করা লোকজন তারা ব্যাংকিং পরিষেবা দিচ্ছেন কোনো একটা ব্যাংকের ছত্রছায়ায় থেকে, এবং তারা সেখানে একটা কমিশন আর্ন করছেন, এন্ড সেটা বেশ ভালোই। এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এই কোর্সটার একটা মডিউল বানিয়েছি।
মানে ব্যাংকিং এর একটা প্রাথমিক আইডিয়া দেওয়া, ইন্স্যুরেন্সের একটা প্রাথমিক আইডিয়া দেওয়া, এবং স্টক মার্কেটেরও একটা প্রাথমিক আইডিয়া দেওয়া যে কি করলে কি হয় না হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মোটামুটি এই ছিল আমাদের উদ্দেশ্য। এবারে আপনাদের মধ্যে থেকে ডেফিনেটলি এই প্রশ্নটা থাকবে যে স্যার এই কোর্সটা যে আমি করব, সকলেরই একটা উদ্দেশ্য থাকে স্যার এরপরে হোয়াটস নেক্সট, ফিউচারটা কি? ফিউচার হচ্ছে যে আমি কি আপনাকে ডাইরেক্টলি কোনো ব্যাংকে জব বা ইন্স্যুরেন্স এলআইসিতে আমি কি আপনাকে একটা চাকরি করে দিতে পারবো? নো, সেই অ্যাসুরেন্স কিন্তু আমরা দিচ্ছি না। কিন্তু আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই কোর্সটা পার্সু করলে আপনার এই ফিনান্সিয়াল সেক্টর সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা হবে। যদি আপনি ভবিষ্যতে এরকম জায়গাতে ল্যাটারাল এন্ট্রির সুযোগ পান, যেটা এখন হচ্ছে, মানে আপনি এটা জেনে রাখুন যে ট্র্যাডিশনাল যে ব্যাংকে লোকজন নেওয়া হতো, ব্যাংকে কিন্তু তার থেকে শিফটিং হচ্ছে। আমরা কিন্তু মানে প্রচুর ল্যাটারাল এন্ট্রির সুযোগ দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কেট থেকে লোকজন নেওয়া হচ্ছে। সেই জবটা হয়তো ওই গিগ ইকোনমির মতন হয়তো পার্মানেন্ট নয়, বা হয়তো কোয়াসি পার্মানেন্ট, বলা হয়েছে কন্ট্রাকচুয়াল, বাট মেবি পার্মানেন্ট ইন ফিউচার। সেখানে আপনার দক্ষতা দেখাতে পারলে আপনি হয়তো সেখানে অ্যাবজর্ব হয়েও যেতে পারেন, প্রোভাইডেড ইউ হ্যাভ দ্য নলেজ অফ দ্যাট সেক্টর। এই সমস্ত কথা চিন্তা করে, এবং যেহেতু এই সেক্টরটা ভীষণভাবে এক্সপ্যান্ড করছে, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট 8.7% হচ্ছে প্রজেক্টেড গ্রোথ ইন 2026 and 10% projected growth by 2030, এবং approximation idea is 2.5 lakh job opportunities are going to be created during these 4 span years. মানে 2026 থেকে 2030-এর মধ্যে এই স্টক মার্কেটে তো ওইভাবে মানে চাকরি হয় না, কিন্তু ব্যাংকিং, ফিনান্সিয়াল সেক্টর এন্ড ইন্স্যুরেন্সে কিন্তু 2.5 লক্ষ নতুন জব অপরচুনিটিস তৈরি হতে চলেছে। সেটা হয়তো সবটাই পার্মানেন্ট নয়, কিন্তু অবশ্যই এক্সপেরিয়েন্সড এবং যথেষ্ট নলেজ সম্পন্ন লোকজনেরই সেখানে প্রয়োজন হবে। আমাদের যারা ধরুন পুরুলিয়াতে যিনি রয়েছেন, বা অনেক দূরে দূরেও যারা রয়েছেন, তাদের পক্ষে হয়তো এই বিষয়টা সম্বন্ধে অতটা জানা তার নাও থাকতে পারে। সেই জন্য আমরা চাইছি যে একটা এমন কোর্স মডিউল তৈরি করতে যাতে পিপল মে বি অ্যাওয়্যার হোয়াট ইজ ব্যাংকিং, হোয়াট ইজ ইন্স্যুরেন্স, কেন ইন্স্যুরেন্স প্রয়োজন, ইন্স্যুরেন্সের পেনিট্রেশন রেটটা কি, কি বৃত্তান্ত, এগুলো সম্বন্ধে যাতে আমরা একটা আইডিয়া মানুষজনকে দিতে পারি। এবং আমাদের দেবায়ন যে কথাটা বলছিলেন যে স্টক মার্কেট সম্বন্ধে আমাদের যে আইডিয়াটা, আমরা অনেক সময় খুব ঠকে যাই, ইনভেস্টমেন্টের যে হিস্ট্রিটা সেটা আমরা কিভাবে জাজ করব। যেমন ধরুন এই কথায় কথায় এসে গেল যে আমরা এই যে ইনভেস্টমেন্ট করি, কিংবা আমরা যে একটা চাকরি করি, কিংবা ব্যাংকে ডিপোজিট আনি, কিংবা লোন দিই, এর পিছনে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে। আমরা এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু আগে, মানে যেহেতু আমি ফিনান্সিয়াল সেক্টরে ছিলাম, 2000 সালেও কিন্তু এই ফিক্সড রিস্ক ফ্যাক্টরটা কোনো ব্যাপারই ছিল না। ইভেন 2010-এও ছিল না। আই এম শেয়ারিং উইথ ইউ, 2010-এও ছিল না। এটা ক্রমশ ডানা মেলেছে 2012 অনওয়ার্ডস। এই রিস্ক ফ্যাক্টর, প্রত্যেকটি জিনিসের পেছনে একটা রিস্ক আছে, ক্রেডিট রিস্ক আছে, ডিপোজিট রিস্ক আছে, ভেঞ্চার রিস্ক আছে, এবং এই রিস্কের 5টা রকম হয়, সেটা আমরা যখন বলবো, মানে পড়াবো, তখন আমরা বলবো। এই রিস্কটাকে অ্যাসেস করা খুব সহজে, কি করে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, রিস্ক অ্যাপেটাইট বলে একটা কথা আছে, রিস্ক অ্যাবজর্পশন বলে একটা কথা আছে। এই সমস্ত বিষয় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়া, এই জন্য যারা স্টক মার্কেটে কাজ করবেন, স্বাধীনভাবে কাজ করবেন, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট বা যখন আপনারা স্টক মার্কেটে বিনিয়োগ করতে যাচ্ছেন, এই রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হচ্ছে। কিংবা ধরুন আপনি ব্যাংকে যখন, ব্যাংকিং সেক্টরে যখন কাজ করছেন, এখন ব্যাংকিং সেক্টরে আমি একটু আগে আপনাদের বলছিলাম যে ল্যাটারাল এন্ট্রি সুযোগ হয়েছে। অনেক ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার হিসেবে অনেক ছেলে মেয়েকে নিচ্ছে। আমাদের ওই রামকৃষ্ণ মিশনের যে সেন্টারটির কথা বললাম, সেখানে 4 জন রিলেশনশিপ ম্যানেজার হিসেবেই কাজ পেয়েছেন। একদমই অল্প বয়স, গ্রাজুয়েশন জাস্ট, মানে ওরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারাই ওরা কাজ পেয়ে গেছে। এই রিলেশনশিপ ম্যানেজারের কাজ কি? মানুষজনকে ক্রেডিট সম্বন্ধে বোঝানো, এবং ব্যাংকে বোঝানো যে এই লোকটাকে কেন লোনটা দেওয়া যাবে। তাহলে একটা ক্রেডিট হিস্ট্রি তৈরি করা, ক্রেডিট অ্যাপ্রাইজাল করা, ক্রেডিটের ফাংশন সম্বন্ধে জানা, ক্রেডিট স্কোর কিভাবে অ্যারাইভ করতে হয় সেটা সম্বন্ধে জানা, ক্রিসিল রেটিং কাকে বলে,
এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে যদি তার ধারণা থাকে, তাহলে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে সে খুব ভালো কাজ করতে পারবে। হি ক্যান বি ট্রাস্টওয়ার্দি টু দি ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ টু দি কাস্টমার হি ইজ ডিলিং উইথ। বা একটা মানুষকে যখন যখন একটা মানুষ রিটেল ব্যাংকিং এর জন্য আসছে, দেখুন আগামী দিনে ভারতবর্ষে কিন্তু রিটেল ব্যাংকিং অসম্ভব দ্রুত গতিতে বাড়ছে এবং বাড়বে। আপনারা যদি মাঝে মাঝে খবরের কাগজ টাগজ দেখেন, দেখবেন যে গত 1 বছরে রিটেল ব্যাংকিং এর গ্রোথ, ডিপোজিট গ্রোথকে কিন্তু সুপারসিড করে গেছে। সে টু হুইলার লোন বলুন, মোবাইল লোন বলুন, হাউজিং লোন বলুন, পার্সোনাল লোন বলুন, কনভেন্স লোন বলুন, এই সমস্ত ক্ষেত্রে রিটেল ব্যাংকিং এত বেশি ফ্লারিশ করেছে যে ডিপোজিটের গ্রোথের থেকে সেটা বেশি হয়ে গেছে, যেটা খুব একটা ভালো সিগন্যাল অবশ্যই ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে নয়, কিন্তু হয়েছে। পিপল আর ট্রেন্ড। এটা কেন হয়েছে? কারণ মানুষের হাতে ডিসপোজেবল ইনকাম, যারা ইকোনমিক্স এর স্টুডেন্ট আছেন তারা ব্যাপারটা বুঝবেন। ডিসপোজেবল ইনকামের পোর্শন যদি বেশি হয়, তাহলে পিপল ওয়ান্ট টু ইনভেস্ট ইট আইদার ইন সিকিউরিটিজ অর ইন কনজামশন। এই কনজামশনের পোর্শনটা যখন বড় হয়ে যায়, তখনই মানুষ নিজের সাধ্যের বাইরে গিয়েও কিছু জিনিস কেনেন এবং তখনই তিনি ব্যাংক ঋণে শরণাপন্ন হন। তাকে বোঝানো যে না, এর বেশি লোন আপনি নিতে পারেন না, এটা আলটিমেটলি আপনার ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই যে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, এই জিনিসটাও কিন্তু এই কোর্সের মধ্যে আমরা রেখেছি, সো দ্যাট আমাদের যারা এই প্রশিক্ষণটা নেবেন তারা যাতে ভবিষ্যতে নিজের পরিবার, বন্ধু বান্ধব বা ক্লায়েন্টেলের কাছে একটা বিশ্বাসযোগ্য মুখ হয়ে দাঁড়াতে পারেন যে না ভাই, তোমার এই ক্রেডিটটা এইভাবে নেওয়া উচিত, তোমার এই পর্যন্ত যাওয়া উচিত, এর বেশি তোমার যাওয়া উচিত নয়। লোন টু ভ্যালু রেশিও, এটা আমরা বুঝিয়ে দেবো যে কেন একটা মানুষের কতটুকু লোন নেওয়া উচিত, যেটা আপনার নিজের জীবনেও কাজ করবে। এর সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে আরেকটা জিনিস, ফিনান্সিয়াল প্ল্যানিং এবং ওয়েলথ ম্যানেজমেন্ট। আজকে সারা পৃথিবীতে যেভাবে ক্রাইসিস নেমে আসছে, আপনারা জানেন গত 3 মাস ধরে যে যুদ্ধ চলছে তার এফেক্ট অলরেডি আমরা ফিল করছি। এক্ষেত্রে ফিনান্সিয়াল প্ল্যানিংটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ভারতবর্ষের বহু মানুষ, খুব শিক্ষিত মানুষ সত্ত্বেও ফিনান্সিয়াল প্ল্যানিং সম্বন্ধে এখনো আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। ওয়েলথ ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা এখন অনেকটা পিছিয়ে আছি। এই সমস্ত বিষয়েও আমরা কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের যারা প্রশিক্ষণ পাবেন তারা ভবিষ্যতে ফিনান্সিয়াল প্ল্যানার হিসেবে, ওয়েলথ ম্যানেজার হিসেবে ফ্রিল্যান্স কাজ করতে পারেন। এবং এটা কিন্তু পেইড কোর্স, মানে পেইড প্রফেশন, অর্থাৎ আপনি যখন এই কাজটা করবেন তখন কিন্তু ইউ উইল বি এবল টু চার্জ ফিজ। তার জন্য একটা লাইসেন্স নিতে হয় গভর্নমেন্টের থেকে, ফিনান্সিয়াল সেক্টরে এই ধরনের কাজ করতে গেলে, সেটা আমরা পরে বলে দেবো। ইন্স্যুরেন্স সেক্টরের পেনিট্রেশন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইন্স্যুরেন্স সেক্টরের পেনিট্রেশন ভারতবর্ষে কিন্তু অন অ্যান এভারেজ অনলি 3%। মানে আমি মেনলি বলছি লাইফ ইন্স্যুরেন্সের কথা। তা এত বড় বিশাল ভারতবর্ষ, 140 কোটির ওপরে পপুলেশন, মানুষজনকে বোঝানো দরকার যে ইন্স্যুরেন্স ইজ নট ফর লাক্সারি, ইট ইজ ফর ইউর ফিউচার সিকিউরিটি। এই ইন্স্যুরেন্সের কি কি পরিবর্তন আসতে চলেছে, সাইবার সিকিউরিটি বা এআই এর হাত ধরে আমরা আগামী দিনে ইন্স্যুরেন্স সেক্টরকে কেমন ভাবে দেখতে চাইছি, কি কি এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ এর থেকে তৈরি হতে পারে। ইন্স্যুরেন্স কনসালট্যান্ট, এবং এর মধ্যে জেনে রাখুন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বলে একটা সায়েন্স আছে, যেটা মানে একদম স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স। আমার স্বস্তিকা যদি এটা নিয়ে ভাবেন তো খুব ভালো। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স হচ্ছে খুবই মানে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স ড্রিভেন একটা কোর্স। ভারতবর্ষে অ্যাকচুয়ারিস্ট কিন্তু খুব কম আছেন এবং দে আর হাইলি পেড। এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের একটা বেসিক আইডিয়া আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেখানে মানুষকে বোঝানো যাবে যে কেন ইন্স্যুরেন্সটা তোমার জীবনে এতটা প্রয়োজন, বা ইন্স্যুরেন্সের কস্ট কোথায়, কনসেপ্ট কোথায়, প্রফিট কোথায়, এরিয়া অফ অপারেশন কোথায়। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি বলে দিচ্ছি। গত বছরের বাজেটে কিন্তু একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইন্স্যুরেন্স সেক্টরে 100% এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট অ্যালাউ করেছে। কেন? তার কারণ হচ্ছে আমাদের দেশীয় মোটামুটি এলআইসি বা আমাদের 4টে যে ন্যাশনালাইজড ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া, এটা 4টে বাদ দিয়ে
আরো 28টা মানে প্রাইভেট অপারেটার্স আছে, কিন্তু এতে দেশের মানুষকে ইন্স্যুরেন্স কভারেজে আনা যাচ্ছে না। সেই জন্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে দরজা ওপেন করা হয়েছে, এবং বিদেশি কোম্পানি এখানে ইন্স্যুরেন্সের জন্য যখন ইনভেস্ট করবে, ডেফিনেটলি তারা এই ল্যাটারাল এন্ট্রির দিকে যাবে। তারা তো আর গভর্নমেন্টের ওই আমাদের আইবিপিএস এর থ্রু দিয়ে যাবে না, বা এলআইসির থ্রু দিয়ে যাবে না, তারা ল্যাটারাল এন্ট্রি খুঁজবে। এবং তখন এই আপনাদের মতন মানুষজনের প্রয়োজন হবে যাদের এই বিষয় সম্বন্ধে একটা জ্ঞান আছে, আপনারা কিছু এই বিষয় সম্বন্ধে জেনে এসেছেন। ইফ ইউ ফেস দি ইন্টারভিউ বোর্ডস, আপনি তখন বোঝাতে পারবেন যে ইন্স্যুরেন্সের কস্ট কনসেপ্ট কোথায়, অ্যাকচুয়ারিয়ালের বেসিক আইডিয়া কি, এগুলো আপনারা বলতে পারবেন। তাহলে আমরা ব্যাংকিং বললাম, ফিনান্সিয়াল সেক্টর বললাম, ইন্স্যুরেন্স বললাম। এবার আসছি স্টক মার্কেট। এই স্টক মার্কেটে আমাদের দেবান একটা কথা বলেছেন যে একটা অল্প অল্প আইডিয়া আছে, ঠিকই, অবশ্যই আমাদের অল্প অল্প আইডিয়া আছে, এবং এটা এত ফাস্ট গ্রোয়িং সেক্টর। এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টর, যেটা কন্ট্রোল করে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া, এএমএফআই, এবং স্টক মার্কেটটা ডেফিনেটলি কন্ট্রোল করে আমাদের সেবি। তো আমি যেহেতু এনআইএসএ মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট, উইচ ইজ দ্য এডুকেশনাল অর্গান অফ সেবি, আমি সেখানকার সঙ্গে যুক্ত আছি। তার ফলে আমি ওইখান থেকে যে ইনপুটস গুলো পেয়েছি সেগুলোই আপনাদের কাছে ভবিষ্যতে শেয়ার করব। এবং তখনই সব থেকে যেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরটাকে অ্যাসেস করা, সেটাকে বোঝা, এবং আমাদের কি কি করণীয়, কি কি করা উচিত না উচিত সেগুলো সম্বন্ধে তখন আমরা বলতে পারবো। আমাদের যে কোর্স মডিউলটা যেটা আমরা বানিয়েছি, আপনারা যদি একটুখানি ধৈর্য ধরেন, আমি একটা ব্রিফ আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করছি যে কি কি আমরা রেখেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কোর্সটা আগামী দিনে কতটা অ্যাট্রাকটিভ হতে চলেছে। অ্যান্ড উই আর ফ্রি টু ইনভাইট এনি সাজেশন ফ্রম ইউ অলসো। আপনারা যদি বলেন যে না এই কোর্সটার সঙ্গে স্যার এইটা ঢোকালে ভালো হয়, এইটা সম্বন্ধে আমরা একটু বেশি করে জানতে চাইছি, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আপনারা কাইন্ডলি একটু হোল্ড করুন, আমি সিলেবাসটা আমার কাছে আছে, আমি একটুখানি ব্রিফলি বলে দেবো যে কি কি বিষয় আমরা আগামী দিনে এই কোর্সটার মধ্যে অন্তর্ভুক্ত করতে চলেছি। জাস্ট ওয়েট। আচ্ছা, সবাই একটু শুনুন। আমরা এই কোর্সটার মধ্যে যে যে বিষয়গুলো রেখেছি, তার মধ্যে ব্যাংকিং আমরা রেখেছি ডেফিনিশন অফ মানি, হোয়াই ইট ইজ নিডেড, তারপর টাইপস অফ মানি, মানি অ্যান্ড ইনকাম, ফিনান্সিয়াল প্ল্যানিং, এগুলো রেখেছি। এবারে ব্যাংকের ক্ষেত্রে আমরা রেখেছি পাবলিক সেক্টর ব্যাংকিং সিস্টেম, স্ট্যাটিউটারি সার্ভিস প্রোভাইডেড বাই ব্যাংকস, তারপর ধরুন সুপারভিশন অ্যান্ড কন্ট্রোল বাই আরবিআই। তারপরে আমরা রেখেছি যে ধরুন ব্যাংকের মানে অ্যাকাউন্ট মেনটেনের ক্ষেত্রে কোনগুলো বেসিক নিডস, সেগুলো কি কি মেনটেন করতে হয়। তারপরে ধরুন রেমিটেন্স অফ ফান্ড, ব্যাংক ড্রাফট, আরটিজিএস, এনইএফটি, কেওয়াইসি ব্যাপারে আমরা টপিক রেখেছি। তারপরে রেখেছি হচ্ছে লোনের ওপরে রেখেছি সিভিল স্কোর কিভাবে অ্যারাইভ করতে হয়, সিভিল স্কোর কিভাবে ক্যালকুলেট করতে হয়, কোন সাইটে গেলে এগুলো পাওয়া যায়, এটা আমরা রেখেছি। লোন বেসিক্সে আমরা রেখেছি লোন সম্বন্ধে যাবতীয় সবকিছু, এর সঙ্গে গভর্নমেন্টের যে মোটামুটি স্কিমগুলো সেগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। লোন অ্যাপ্লিকেশন ফর্ম কি করে ফিল আপ করতে হয় এগুলো আমরা বলেছি। আচ্ছা, এছাড়া আমরা যখন ইন্স্যুরেন্স সেক্টরে যাচ্ছি, জাস্ট এ মিনিট, একটু হোল্ড করুন। আমরা ক্রেডিট অ্যাপ্রাইজালটা দেখেছি, এটা একটা বিরাট পার্ট। আমাদের অনেকটা সময় নিয়ে ক্রেডিট অ্যাপ্রাইজাল আমরা করব, এবং বিভিন্ন যে সমস্ত লোনগুলো মানে সচরাচর মানুষের প্রয়োজন হয়, হাউজিং লোন, পার্সোনাল লোন কিংবা এডুকেশনাল লোন, এগুলো নিয়ে একটু স্পেসিফিক আলোচনা আমাদের থাকবে। তারপরে এবং আমাদের যে স্যার বলছিলেন, আমি নামটা ভুলে গেছি, যে স্যার এগুলো কি আমরা জানতে পারবো, আমি আপনাকে একটুখানি বলি যে অ্যানালাইজিং ব্যালেন্স শিট আমরা রেখেছি, অবশ্যই রেখেছি। অ্যানালাইজিং ব্যালেন্স শিট, ইভ্যালুয়েটিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড ফান্ডিং রিকোয়ারমেন্টস, আইডেন্টিফাইং পোটেনশিয়াল ফিনান্সিয়াল রিস্কস অ্যান্ড কনসার্নস, রিভিউ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ফ্রেমওয়ার্কস, এই সমস্তগুলো অলরেডি কিন্তু আমরা এই কোর্সের মধ্যে রেখেছি। এছাড়া ইন্স্যুরেন্সে আমরা রেখেছি ইন্স্যুরেন্স সম্বন্ধে যাবতীয় ধ্যান ধারণা, কত ধরনের ইন্স্যুরেন্স হয়, ভারতবর্ষে ইন্স্যুরেন্স অপারেটরস কারা কারা, ইন্স্যুরেন্স করতে গেলে অ্যাকচুয়ারিজ এর কি ভূমিকা,
কিভাবে সেটা ক্যালকুলেট করতে হয়, এই সমস্ত বিষয়গুলো বলা আছে। আর স্টক মার্কেটের ক্ষেত্রে আমরা রেখেছি ইন্ট্রোডাকশন টু সিকিউরিটিজ মার্কেট, রেগুলেটরি ফ্রেমওয়ার্কস, হোয়াট আর সিকিউরিটিজ ইত্যাদি ইত্যাদি। আর এই কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস এবং এর সঙ্গে রিলেটেড আর যা যা আছে সেগুলো মানে আমরা সবই রেখেছি। তার সঙ্গে অবশ্যই রিস্কের উপর একটা বিরাট আলোচনা আছে। তো এইটা নিয়ে আমাদের মোটামুটি মানে মোট 16টা উইকের কথা ভাবা হয়েছে। 16টা উইক, 16 মানে মাসে 4টে করে, তা 16টা উইক মানে তাহলে কটা হচ্ছে, 16টা মানে 4 4 16, তার মানে 4 মাসের এই কোর্স থাকবে। এবারে ধরুন অবশ্যই এই কোর্সের শেষে তো একটা পরীক্ষা কথাও প্লেসমেন্ট অ্যান্ড বিদ্যা মন্দির সেল ভেবেছেন, সেটাও আমরা কন্ডাক্ট করব। এবং সব ক্লাসই যে অনলাইন হবে তা নয়, শেষের দিকে কিছু ক্লাস মহারাজের সঙ্গে আমি কথা বলেছি, অফলাইনেও রাখার চেষ্টা করা হবে, কারণ সবটা অনলাইনে করা যায় না। আমরা অফলাইনে বসে ধরুন এই ব্যালেন্স শিট অ্যানালিসিস যেটা বললেন বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা বললেন, সেগুলো আমরা যদি হাতে কলমে করি, বা একটা লোন অ্যাপ্লিকেশন ফিল আপ করা, কিংবা একটা ক্রেডিটের অ্যাপ্রাইজাল কিভাবে করা যেতে পারে, সেগুলোর জন্য একটা দুটো ক্লাস আমরা অবশ্যই অফলাইনের জন্য রাখার কথা মানে ভেবে রাখা আছে। প্রাথমিকভাবে অনলাইনে শুরু হলেও পরে কিন্তু অফলাইনে একটা সুযোগ আমাদের অবশ্যই থাকবে। তো মোটামুটি এই পুরো বিষয়টা আপনাদের সামনে রাখা হলো, যে ফিনান্সিয়াল সেক্টর, ইন্স্যুরেন্স এবং স্টক মার্কেটের কি কি পরিবর্তন আসতে চলেছে, কিরকম ধরনের জব অপরচুনিটিস এখানে ক্রিয়েটেড হবে, ফ্রিল্যান্স এবং রেগুলেটেড দুটোই আমি বলেছি। এবারে যদি আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন থাকে আপনারা একটুখানি ফিডব্যাক দিন আমাকে, তাহলে আলোচনাটা আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। খুব ভালো লাগলো স্যার। ক্লাস টাইমিংটা কবে স্যার তাও? এটা টাইমিংটা দেখুন, এটা আপনাদের সঙ্গে মানে আপনাদের সুযোগ সুবিধা বুঝেই আমরা ভাববো। জেনারেলি এটা সন্ধ্যেবেলার দিকেই রাখা হবে, মানে সকালের দিকে রাখা যাবে না, কারণ অনেকেই কাজ টাজ করেন, এটা ভেবে সন্ধ্যেবেলার দিকেই রাখা হবে। দিনটা এখনো আমরা পার্মানেন্টলি ঠিক করিনি, সেটা আপনাদের একটা সাজেশন নিশ্চয়ই থাকবে। সেটা তো ক্লাসের একটা ব্যাপার হলোই, সেটা প্লেসমেন্ট আর বিদ্যা মন্দির সেল বলবে। আমি বলছিলাম যে বিষয়টা নিয়ে আমরা বললাম, তাতে যদি আপনাদের কোনো সংযোজন করার থাকে বা আপনাদের যদি কিছু জানার থাকে যে স্যার এইটা যদি কিছু বলেন, তাহলে একটু ভালো হয়। আমি সেই ধরনের একটু ফিডব্যাক চাইছিলাম আপনাদের থেকে। নমস্কার স্যার, আমি হ্যাঁ বলুন ভাই, বলুন বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি শিবম চৌধুরী বলছিলাম। বলছি কোথা থেকে বলছেন, জায়গাটা বলবেন একটু? হ্যাঁ স্যার, আমি শিবম চৌধুরী মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। মুর্শিদাবাদ জেলা কোথায়? আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলার ডেভেলপমেন্ট অফিসার ছিলাম, বলুন। ও আমি স্যার মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পাতনা গ্রাম থেকে বলছি। বাহ, ভেরি গুড। আমি কান্দিতে কাজ করে এসেছি, বলুন। বলছিলাম স্যার, আপনি যে এটা কথা বললেন যে ওই আমাদের প্রধানত মেনলি আপনি যে কথাটা বলেন আমি খুব মন দিয়ে শুনলাম এবং আপনার এটা খুব ভালো লাগলো। কিন্তু স্যার মহারাজ স্যার, আমি বর্তমানে আমরা এই চাকরি বাকরির প্রিপারেশনই নিচ্ছি এবং বর্তমানে আপনি একদম ঠিকই বলেছেন যে এখানে যে প্রসারটা আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। তো স্যার বলছি এই ক্ষেত্রে আমরা মানে এই কোর্সটাকে আমরা প্ল্যান বি হিসেবেই ধরছি এবং যদি এইদিকে কিছু মানে হচ্ছে আমরা এদিকে এগোতে চাইছি। তো যে আপনি যে ওই যে একটা আমি জাস্ট নামটা ভুলে যাচ্ছি, যে ওই এটা বললেন যে ওই ক্রেডিট যে অফিসার ইয়েতে ক্রেডিট অ্যাপ্রাইজাল সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্যার আমরা যে এই কোর্সটা করার পর আমাদেরকে কিভাবে রিক্রুট করা হবে মানে প্রাইভেট সেক্টর ব্যাংকের দ্বারা, মানে সেখানে কি মানে আমাদের এই আমরা তো ধরুন গ্র্যাজুয়েশন করেছি, আমি ইংলিশে গ্র্যাজুয়েশন করেছি, তো এবার এই কম্পিটিটিভ লাইনে এসেছিলাম, কিন্তু আমাদের তো ওই ব্যাংকিং সেক্টরের কোনো নলেজ সেরকম নেই। শুধুমাত্র আমরা আপনার এই কোর্সটাই করে যে নলেজটা আমাদের গেইন হবে এই আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি সেখানে মানে কিভাবে আমরা উপকৃত হব বা আমাদেরকে কিভাবে চুজ করা হবে, এটা যদি একটু বলতেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর বলেছেন। আমরা আপনাকে একদম অ্যাসিওরেন্স দিচ্ছি, এই ব্যাপারটা মানে ক্রেডিট অ্যানালিসিস ব্যাপারটা যদি আপনি একবার ভালো করে বুঝে ফেলতে পারেন, যদি শিখে ফেলতে পারেন, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানে, আর্থিক প্রতিষ্ঠানে, অ্যাপার্ট ফ্রম ব্যাংকস অলসো আমি বলছি, কারণ প্রচুর প্রাইভেট ফাইন্যান্সিয়াল কোম্পানি এখন ভারতবর্ষে ওই লিবারালাইজেশনের ফলে, যেমন ধরুন বাজাজ ফিনসার্ভ, এটা তো ব্যাংক নয় কিন্তু এরা ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে, এরা এই সমস্ত ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে লোক নিয়োগ করে।
ক্রেডিট অ্যানালিস্ট। হ্যাঁ, এই ক্রেডিট অ্যানালিসিসের উপরে বড় বড় কোর্স হয়, কিন্তু আমরা একটা প্রাইমারি ভাবে আপনাদেরকে তৈরি করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে ক্রেডিট অ্যানালিসিস কিভাবে করতে হয়, বুঝতে পেরেছেন? সুতরাং এই ক্ষেত্রে আপনার একটা কিছু জব অপরচুনিটিস থাকছে। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন স্যার। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন, বলুন। একটা যদি ছোট্ট কোর্স করা যায়, মানে এর সঙ্গে যুক্ত করা যায়, সেটা বলুন না। হচ্ছে যে যেমন যেমন নন ফিনান্স টু ফিনান্স, যেমন ওই যে ইংলিশ পড়া ছেলে, সে ধরুন ফিনান্সের এবিসি জানে না, এটা ছোট্ট করে যদি আমরা এটাকে একটু বাড়াতে যাই, দোজ হু আর সুইচ ওভার ফ্রম নন ফিনান্স টু ফিনান্স, এই জায়গাটাতে একটু ঢুকতে পারলে ভালো। আমি আপনার পয়েন্ট আমি নোট করে রাখলাম, আমি নিশ্চয়ই এটাকে কোর্সের মধ্যে রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড আইডিয়া। আমি নোট রাখলাম, নন ফিনান্স টু ফিনান্স। ঠিক আছে, ইয়েস, ইটস ভেরি ডিমান্ডিং এখন, ঠিক বিকজ ঠিক ঠিক। আমরা স্যার ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর দিকে চলে যাচ্ছি, বিশাল একটা কনসেপ্ট ডেভেলপ করছে, তাই না, ভ্যালুয়েশন অফ এ কোম্পানির দিকে চলে যাচ্ছি, এগুলো অনেক জব অপরচুনিটি তৈরি করছে। ঠিক ঠিক ঠিক, আমি আপনার পয়েন্টে নোট রাখলাম। কোর্সের ডিউরেশনটাকে একটু বাড়িয়ে, যদি এক্সপার্ট ফেসিলিটি আনতে হয়, একটু ফিসটাকে বাড়িয়ে, যাতে ছেলেরা চাকরি পেতে পারে, এটা হচ্ছে ঠিক ঠিক ঠিক, ঠিক আছে ঠিক আছে, এটাকে নোট রাখা হচ্ছে, হলো। থ্যাংক ইউ স্যার ফর ইউর সাজেশন। হ্যাঁ, যেমন ধরুন স্যার বিভিন্ন ব্যাংক এখন যারা এই রিটেল যে ব্যাংক যেগুলো, তারাও এখন অ্যাজ এ ইনভেস্টমেন্ট ব্যাংকার, যেমন এইচএসবিসি, তারা প্রথমে ব্যাংকিং ব্যবসা করতো, কোটাক, এরা এখন সব ইনভেস্টমেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করছে। যদিও রাইট রাইট, একদম ঠিক কথা বলেছেন। মেজরিটি যেমন গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান, এরা যেমন হচ্ছে বেসিক্যালি ইনভেস্টমেন্ট ব্যাংকার, কিন্তু এখন রিটেল যে ব্যাংকগুলো রয়েছে তারাও কিন্তু ইনভেস্টমেন্ট ইভালুয়েশন, অ্যাকুইজিশন সেক্টরে চলে যাচ্ছে। এখন এটা খুব ভালো একজন মানুষকে দিয়ে অ্যাকাউন্টসটাকে যদি একটু মাথায় ঢোকানো যায়, মানে যেমন আমি দেখছিলাম একটা বই পড়ছিলাম স্যার, ওই লামা, প্রফেসর লামা, ডক্টর লামা, ওর একটা বই, খুব বিখ্যাত বই, রোমান্স অফ ব্যালেন্সিং, এত ভালো বুঝিয়েছে, আমি নিজে ইন্টারেস্ট, আমি কমার্স নন ফিনান্সের লোক, আমার অদ্ভুত লাগছে বইটা পড়তে, অদ্ভুত। আমি আমার স্যার আমি আপনার পয়েন্টগুলো লিখে নিলাম, দাঁড়ান। ডক্টর লামা আমি লিখে নিলাম, আর যে কথাটা বলেন সেটাও লিখে নিলাম। প্রফেসর লামাকে যদি আমরা যুক্ত করতে পারি রামকৃষ্ণ মিশন, সব জানি না, এটা তো আমি মহারাজকে নলেজে নিশ্চয়ই আনবো, যদি সুযোগ হয় আমরা নিশ্চয়ই চেষ্টা করবো এরকম ভবিষ্যৎ। ঠিক আছে ঠিক আছে, আমি এটা নোট রাখলাম স্যার। আপনি স্যার আচ্ছা, এইটা একটা করুন যে নন ফিনান্স টু ফিনান্স, কেন এখন না ফিনান্স সেক্টরই চাকরি বেশি। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি কেউ কিছু বলুন, খুব ভালো লাগছে। তার সঙ্গে আমি দেবেন বলছি। করা আমার একটা কোশ্চেন ছিল এআই ইন যে আমরা, ফিনান্স। হ্যাঁ বলুন দেবায়ন, বলুন। আমার এইটা ছিল যে আমরা ফ্রিল্যান্স বা ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে কাজ করতে পারবো, কারণ আমি কোনো কোম্পানির হতে চাইছি না, কোনো কোম্পানিতে আমি জয়েন করতে চাইছি না, বাট আমি যেটা চাইছি যে আমি যেন ফ্রিল্যান্স বা অ্যাজ এ অ্যাডভাইজার এইসব হিসেবে আমি যেন কাজ করতে পারি। এইটার ব্যাপারে আপনি যদি একটু বলেন, আর কি আর্নিং অপরচুনিটিস মানে কতটা হতে পারে, এইটা একটু যদি আপনি আমাদেরকে বলেন। আচ্ছা দেখুন, আমি একটাতে একটু আগে বললাম যে ক্রেডিট অ্যানালিস্ট, রিস্ক অ্যানালিস্ট বা রিস্ক অ্যাসেসমেন্ট অ্যানালিস্ট, এই ধরনের জব অপরচুনিটিস গুলো কিন্তু এই সার্ভিস সেক্টর এক্সপেনশনের ফলে তৈরি হচ্ছে। এর সঙ্গে হচ্ছে আপনি অলরেডি যেহেতু স্টক মার্কেটে অল্প অল্প কাজকর্ম করছেন, ইনভেস্টমেন্ট ব্যাংকার বা ইনভেস্টমেন্ট কনসালটেন্টেরও একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। এবারে দেখুন, ইনিশিয়ালি আপনাকে আমি বলছি যে আমাদের ওই 4টি ছেলে, একদমই অল্প বয়সী ছেলে, ওরা গ্রাজুয়েশন জাস্ট বোধহয় এখনো ওদের কমপ্লিশন হয়নি, সেই অবস্থাতে ওরা কাজকর্ম পেয়েছে। ওদের আর্নিং এখন খুব বেশি নয়, মানে প্রথম দিকে অন অ্যান অ্যাভারেজ 20,000 মাসে, খুবই সামান্য। কিন্তু একটু যদি এই যে জগতে যখন আপনি প্রফিসিয়েন্সি গেইন করবেন, তখন আমি বলছি এটা কিন্তু 50,000 খুব হেসে খেলে পৌঁছে যাচ্ছে, আমি এটা জানি। এবং তার সঙ্গে যদি আপনি যেহেতু পড়াতে যদি যুক্ত হন, তখন আরো কিছু আইডিয়া আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এমএফআই এর সঙ্গে যদি যুক্ত হতে পারেন বা এনআইএসএম এর যদি লাইসেন্সটা হোল্ড করতে পারেন,
তাহলে তো আপনার ইনকাম আনলিমিটেড হয়ে যাবে। সেখানে তো আর মানে এক্সপ্যানশন ইজ ইয়োর্স, আপনি যতটুকু চাইবেন ততটুকুই আপনি এক্সপ্যান্ড করতে পারেন। এখানে দেয়ার ইজ নো লিমিটেশন। সুতরাং দেয়ার ইজ এ ভেরি ব্রাইট ফিউচার ফর দিস ফ্রিল্যান্স পিপল ডেফিনেটলি, স্যার অ্যাপার্ট আরেকটা ফ্রম কথা দিস। আমি বলি, বলুন আরেকটা কথা বলি স্যার। স্যার এর বলুন সঙ্গে না। যদি আমরা এআইটাকে কর্পোরেট করতে পারি, এআই ইন ফিনান্স, যেমন ক্লড, যে বলেছেন ঠিকই স্যার, একটা কথা মানে কি জানেন, আপনি বলছেন খুব ভালো, কিন্তু আমাদের একটা জিনিস ভাবতে হবে। ধরুন আমাদের তো অনেকজন অনেক রকমের লোকজন নিয়ে কাজ করতে হয়, এমন অনেক মানুষজন হয়তো এই কোর্সে যুক্ত হবেন যারা একটু প্রত্যন্ত জায়গায় থাকেন, যাদের আপনি বললেন আমরা নিশ্চয়ই রাখলাম এআই নিয়ে আমাদের প্লেসমেন্ট সেল। না, যেমন ক্লড ফিনান্সের ক্ষেত্রে মারাত্মক কাজ করছে। একটা ব্যালেন্স শিটকে একটা ফিনান্সিয়াল কোম্পানির তার ফিনান্সিয়াল অ্যানালিসিস করে ফেলছে ক্লড নিজেই। আপনি এক্সেল নিজেই করে ফেলছে, হ্যাঁ নিজেই করে ফেলছে ম্যাজিকের মতো। স্যার আমার আরেকটা কোশ্চেন সেটা ছিল, দেখি। সেটা হচ্ছে যে আপনাদের হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ক্লাস মানে সপ্তাহে 2 দিন না মাসে 4টে এরকম? ইনিশিয়ালি সপ্তাহে 2 দিন, মানে মাসে 8 দিন, সেরকমই ভাবা হয়েছে। এবং স্যার এটা ইভিনিং এ করলে ভালো, কলেজ গোয়িং স্টুডেন্টরা যাতে অ্যাটেন্ড করে। না না, আমরা তো প্রথমেই বললাম আমরা ইভিনিং এর কথাই তো ভেবে রেখেছি, আমরা ইভিনিং এর কথাই ভেবে রেখেছি। কিরকম স্যার? হ্যাঁ হ্যাঁ, বলছি এই যে পুরো মডিউল কোর্সটার ফিজ কিরকম থাকবে স্যার, যদি একটু আইডিয়া এটা দেন। এটা এটা শুনুন, এটা আপনারা কাইন্ডলি একটু, এটা সম্বন্ধে আমার আইডিয়া নেই, খুব পরিষ্কার বলছি। তবে আমরা একটা জিনিস ভেবে রেখেছি যে এটাকে যতটা সম্ভব মানে মানুষের রিচের মধ্যে যাতে আনা যায়, কারণ রামকৃষ্ণ মিশন সবসময় চেষ্টা করে যাতে লার্জ সেকশন অফ পিপল, বিশেষত যারা একটু আর্থিকভাবে পিছিয়ে আছেন, তারা যাতে যোগদান করতে পারেন। সেবাটা হচ্ছে বড় কাজ। সেই জন্য মহারাজ সেটাই ভেবে রেখেছেন। প্লেসমেন্ট সেলের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, আমরা আশা করছি উইদিন এ উইক এই ফি স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। বাট ইট উইল নট বি এ ট্যাক্সেশন অন ইউ, এটুকু আমি আপনাকে বলতে পারি। এটা একটা রিজনেবল ফিজই রাখা হবে। কিন্তু স্যার আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকলো যে নন ফিনান্স টু ফিনান্স এইটা যেন রেখেন স্যার। আমি তো বলছি, আমি আপনার পয়েন্টটা তো নোট রাখলাম তো, আই হ্যাভ অলরেডি অ্যাসিওর্ড ইউ স্যার, আমি নিশ্চয়ই এটাকে রাখবো। খুব ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো। না থ্যাংক ইউ। আর দেখি আর যদি আমার বন্ধুরা কেউ কিছু বলেন, যদি কেউ আর কিছু সাজেশন দেন বলুন। স্যার আমি স্বস্তিকা বলছি। হ্যাঁ বলুন ভাই। স্যার আপনার কথা শুনে খুব ভালো লাগলো, অনেক নতুন নতুন টার্ম জানতে পারলাম। তার মধ্যে স্যার অ্যাকচুয়ারিজ ইন লাইফ ইন্স্যুরেন্স যে কথাটা আপনি বললেন, এটা একদমই আমার কাছে নতুন। স্যার এটা সম্বন্ধে জানার জন্য আমি মানে কোথা থেকে জানবো একটু যদি বলেন। তুমি তো এমএসসি ম্যাথমেটিক্স বলেছিলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো অ্যাকচুয়ারিজ ইনস্টিটিউট একটা ভারতবর্ষে আছে, সেখানে অ্যাকচুয়ারি নিয়ে পড়াশোনা করানো যায়। কিন্তু আমার একটা সাজেশন আছে এখানে, হাম্বল সাজেশন, সেটা হচ্ছে ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর সম্বন্ধে একটা প্রাইমারি আইডিয়া তৈরি করে তবে কিন্তু ওই সমস্ত জায়গায় যাওয়া উচিত। প্রথমেই তুমি যদি ওই সব জায়গায় চলে যাও তাহলে ইউ উইল বি এ ফিশ আউট অফ ওয়াটার। কারণ ফিনান্সিয়াল সেক্টর সম্বন্ধে একটা বেসিক ধারণা থাকা উচিত, তারপরেই ওখানে তুমি যেতে পারবে। কারণ ইন্স্যুরেন্স সেক্টরটা কি, ফিনান্সিয়াল সেক্টরটা কি, মানুষের নিডস কোনটা, কোনটা তার নেসেসিটিস, এই সমস্ত জিনিসগুলো না যখন অ্যাকচুয়ারিয়ালরা যখন হিসেব করে, মানে একটা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারটা তুমি খুব সহজ করে তোমায় বলি শোনো। একজন মানুষ একটা 1 লাখ টাকার ইন্স্যুরেন্স করলেন, যিনি করলেন মানে ঈশ্বর তো দয়াময়, তবুও বলছি 1 বছর বাদে তিনি হয়তো এক্সপায়ার করে গেলেন দুর্ভাগ্যজনক ভাবে। তাহলে কোম্পানিকে তো 1 লক্ষ টাকা উইথ বোনাস তার নমিনিকে দিতে হবে। তাহলে এটা কোম্পানির পক্ষে লস তো, কারণ সে তো কিছু পায়নি। এই জায়গাটা যে অ্যাসেস করা, এই অ্যাকচুয়ারিয়ালের কাজ হচ্ছে এই অ্যাসেসমেন্টটা করে ধরে নেওয়া যে কত পার্সেন্ট লোককে আমি বেনিফিট দিতে পারবো, আমার কোম্পানির প্রফিট কোথায় হবে। যখনই এই ক্যালকুলেশনটা করা হয় তখনই একটা মানুষের সেভিংস প্যাটার্ন, তার কনজাম্পশন হ্যাবিটস, তার ইনভেস্টমেন্টের রেশিও, তার লাইফ সাইকেল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু চলে আসে। তার ব্যাংকিং নিডসটা কি, সেই জন্য এই ব্যাপারগুলো সম্বন্ধে যদি একটা প্রাইমারি ধারণা তুমি না করে
ডাইরেক্টলি অ্যাকচুয়ারিয়ালে চলে যাও, তাহলে তুমি কিন্তু সাকসেসফুল হবে না। সুতরাং ইট ইজ মাই সাজেশন, আমি এই কোর্সটাই তোমাকে করতে হবে এই কথা বলছি না, তুমি অ্যাকচুয়ারিয়াল ইনস্টিটিউটে গিয়ে মানে ওদের গুগলে গিয়ে ওদের সার্চ টার্চ করে ওদের দেখতে পারো, কিন্তু মাই সাজেশন তুমি ফিনান্সিয়াল সেক্টর সম্বন্ধে একটা প্রাইমারি আইডিয়া গেইন করে দেন ইউ প্রসিড, তাহলে তোমার বৃত্তটা সম্পূর্ণ হবে। আদারওয়াইজ ইট উইল বি এ হাফ রেটেড প্রোগ্রাম। গট মাই পয়েন্ট? হ্যাঁ বলুন। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। তারা কি এই কোর্সটা করতে পারে? হ্যাঁ বলুন বলুন। তারা কাজ করছে বিভিন্ন সেক্টরে, তারা কি এই কোর্সটা করতে পারে? কেন পারবে না? এটা তো সকলের জন্যই ওপেন, এখানে তো কোনো এজ বার বা এডুকেশনাল, তবে ডেফিনেটলি গ্রাজুয়েশন হলে একটু ভালো হয়, কিন্তু এজ বার তো আমরা কিছু রাখিনি। আমার যেটা আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আপনার নামটা বলুন ভাই একটু। আমি দেবায়ন বলছি। ও দেবায়ন বলো, হ্যাঁ দেবায়ন বলো। হ্যাঁ আমি বলছি ধরুন আমি 4 মাস আপনার কাছ থেকে শিখলাম, এরপর বা এবার আপনার সাথে হয়তো আমার মাঝে একবার আপনার সাথে দেখা করতে বা আফটার কোর্স আমরা কিভাবে কি ওইটা কিভাবে কি করবো, কারণ এরকম নয় যে আমি 4 মাসে সবকিছু শিখে গেলাম, কারণ তারপরেও আমাদের দরকার পড়বে আপনাকে সেভাবে, সেটার জন্য কেমন কি আমরা কি সাহায্য পাবো আপনার কাছ থেকে? এটা তো একদম খুব সত্যি কথা। প্রথম কথা হচ্ছে আমাদের যে এই সেলটার নাম দেওয়া হয়েছে, প্রথমেই দেখবে লেখা হয়েছে প্লেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সেলিং সেল। সুতরাং তোমার সঙ্গে একবার সম্পর্ক হয়ে গেলে উই আর দেয়ার টু হেল্প ইউ, এবং কোর্স চলাকালীন তো আমার ফোন নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করব, সুতরাং তোমরা তো ডেফিনেটলি যোগাযোগ করতে পারবে। প্লেসমেন্ট এবং কেরিয়ার সেল ফাংশনাল অন অল ডেজ অফ দি উইক এক্সেপ্ট সানডে। সেখানে তুমি এলে তোমার কোয়ারি থাকলে তোমাকে কিভাবে সাহায্য করা যায়, দি সেল ইজ অলওয়েজ অ্যাক্টিভ ইন দিস ফিল্ড। সুতরাং এ নিয়ে তোমার কোনো চিন্তা নেই, উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তা মোটামুটি আমরা আজকে কি তাহলে শেষ করতে পারি? মানে আমার ধরে নিচ্ছি যদি আর কারোর কোনো কোয়ারি না থাকে, আমরা তোমার যে সাজেশনগুলো দিতে আমরা নোট করলাম, এরপরে তোমরা প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেলের সঙ্গে যোগাযোগ করো, যারা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করো, তাহলে তোমরা যোগাযোগ করার পরে আমরা একটা শুভ দিন দেখে ক্লাসটা স্টার্ট করে দিতে পারবো। আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার মানে আমি জানি না প্রশ্নটা আমি ঠিক করছি কিনা, কারণ আমি এই বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ, তবুও বলছি যে আমার কথা হচ্ছে, কারোর যদি সেই কনফিডেন্স থাকে যে সে পার্মানেন্টলি তার কর্মজীবন কোনো ব্যাংকিং সেক্টরে প্রবেশ করতে পারবে পার্মানেন্টলি, তাহলে সে যখন কোনো পদে মানে নিয়োগ হলো, তো তাকে কিছু একটা ট্রেনিং পিরিয়ডে রাখা হবে, যাতে আপনি এই কোর্সে যে জিনিসগুলো কভার করার কথা বলছেন সেগুলো তাকে সেখানে শেখানো হবে। এমন একটা ট্রেনিং পিরিয়ড নিশ্চয়ই থাকবে, তাহলে তার স্যার এই কোর্সটা আগে থেকে করে মানে এক্সট্রা কি কোনো উপকার হবে? মানে আমি জানি না, মানে এটা আমার না মনে তুমি ঠিকই বলেছো একদম। হ্যাঁ এখানে অবশ্যই দেখো, যদি কেউ ব্যাংকিং সেক্টরে কাজ পায়, তাহলে ব্যাংকিং সেক্টরে ঢোকার পরদিন থেকেই সে এই কাজগুলোর সঙ্গে যেমন পরিচিত হবে, তেমনি তাকে ট্রেনিং এরও ব্যবস্থা করে দেওয়া হবে। সেক্ষেত্রে তার এই 4 মাসের কোর্সটা না করলেও চলে, কিন্তু কিন্তু এখানে কিন্তু শুধু ব্যাংকিং এর উপরে তো করানো হবে না, ইন্স্যুরেন্সের উপর পড়ানো হবে, স্টক মার্কেট সম্বন্ধে জানানো হবে, মোটামুটি একটা আইডিয়া দেওয়া হবে। এবার দেখো, লার্নিং কিন্তু সবসময় তোমার পক্ষে বেনিফিশিয়াল, লার্নিং কিন্তু কখনোই তোমাকে মানে বিপথে চালিত করবে না। তুমি যদি ব্যাংকিং সেক্টরে যদি কাজ পাও, আই উইশ ইউ অল দি বেস্ট, তুমি তো ভবিষ্যতে ট্রেনিং পাবে নিশ্চয়ই, কিন্তু এই নলেজটা নিয়ে যদি তুমি ঢোকো, তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ অ্যান এজ ওভার আদার্স। এবং সেক্ষেত্রে তুমি কিন্তু মানে যেহেতু আমিও এই সেক্টরে ছিলাম, অনেক মানে খুব সাধারণ অবস্থা থেকেই মানে ঠাকুরের অনেক আশীর্বাদে একটু উপরে উঠতে পেরেছিলাম, এই নলেজটা কিন্তু ভীষণভাবে ব্যাংকিং সেক্টরে গভর্ন করে। তুমি দেখবে যে মানে একটা ব্যাংকের মধ্যে যদি তুমি কখনো যাও, দেখবে একটা লোকের কাছে সবসময় ভিড়, কারণ সে লোকটা শুধু হেল্পফুল নয়, সে লোকটা নলেজেবল। তা এইটুকু মানে আরেকটা জিনিস জেনে রাখো, লার্নিং এর জন্য ইনভেস্টমেন্ট কখনো তোমাকে কিন্তু মানে বিমুখ করবে না, ইট উইল অলওয়েজ পে ইউ। অন্যদিকে তুমি ভালো জামা কাপড় না পরে, খাওয়াতে একটু কাটেলমেন্ট করে
লার্নিং এর জন্য যদি তুমি খরচা করো, ইট উইল পে ইউ, বাট ডেফিনেটলি চয়েস ইজ ইয়োর্স। কিন্তু আমি বলবো যদি ব্যাংকিং সেক্টরে তুমি কাজ পাও, তুমি নিশ্চয়ই এই ব্যাপারে ট্রেনিং পাবে, কিন্তু সেখানে ইন্স্যুরেন্স বা স্টক মার্কেটের সম্বন্ধে আইডিয়া তোমার থাকবে না। কিন্তু যদি সুযোগ থাকে, একটা অ্যাট হ্যান্ড ইনফরমেশন প্রথম দিকে নিয়ে তুমি যদি যাও, তাহলে ইউ উইল হ্যাভ অ্যান এজ ওভার আদার্স, তোমার সহকর্মীদের থেকে তুমি এগিয়ে থাকবে, এইটুকু আমি তোমাকে বলতে পারি। থ্যাংক ইউ বাট দ্য চয়েস ইজ ইয়ার্স ডেফিনেটলি। স্যার আমি শিবম চৌধুরী বলছি। আরেকটা কথা, বলুন বলুন। হ্যাঁ স্যার বলছি, মানে আমরা যেমন মানে এই যারা গভর্নমেন্ট ফিল্ডের জন্য চাকরি বাকরির প্রিপারেশন নিই, তাদের একটা রিক্রুটমেন্ট পদ্ধতি বেরোয়, আমরা এটা সম্বন্ধে অবগত থাকি, অনলাইনে আমরা জানি। কিন্তু স্যার আমরা যারা নন, যে যে কাঞ্চন স্যার যেমন বললেন না, যারা নন এই ব্যাংকিং সেক্টর থেকে ব্যাংকিং সেক্টরে আসছে, মানে আমাদের কথাই ধরুন, যারা এই ইংলিশ অনার্স বলি বা অন্যান্য গ্রাজুয়েশন করেছে যে অন্যান্য ফিল্ডে, তারা যখন এই ফিল্ডে আসতে চাইছি, আমাদের যে একটা ব্রিজ গ্যাপ থাকছে, মানে ধরুন কোনো প্রাইভেট সেক্টর ব্যাংক বলুন বা আপনি যে সমস্ত রেপুটেড কোম্পানি বলেন, তারা কিভাবে রিক্রুট করবে, মানে আমাদের এই মানে এই প্লেসমেন্ট সেলটা কি একটা ব্রিজের মতো কাজ করবে, বা মানে আমরা কিভাবে? ঠিক ঠিক, ওই সমস্ত জায়গার সঙ্গে মানে যোগাযোগ করে অপরচুনিটিস গুলোকে তোমাদের সামনে হাজির করে দেওয়া হবে, যে এই জায়গাতে এই ভ্যাকান্সি তৈরি হয়েছে, ইউ মে অ্যাপ্লাই। সেই সাপোর্টটা দেওয়ার আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। সেই জন্যই তো প্লেসমেন্ট সেল তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা করা হবে, অবশ্যই করা হবে, এটা অবশ্যই করা হবে। ঠিক আছে, আচ্ছা, সব মানে অনেকেই পার্টিসিপেট করলেন। কাঞ্চন স্যার খুব ভালো মতামত দিয়েছেন, আমি নোট করেছি। আমি কিছু বলছেন ভাই, বলুন। আমি দুর্গাশঙ্কর ঘনা বলছিলাম। কোথা থেকে বলছেন বলবেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। কোথায়? পশ্চিম মেদিনীপুর কোথায়? জায়গা বলুন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে। ঘাটাল থেকে, আচ্ছা বেশ, বলুন। জানুয়ারি মাসে একটা ওয়েবিনার হয়েছিল, যেটাতে ফিনান্সিয়াল লিটারেসি, ব্যাংকিং, ইন্স্যুরেন্স এন্ড স্টক মার্কেট ছিল। তো সেই কোর্সের যে মডিউল এবং বর্তমানে যে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, স্টক মার্কেটের যে মডিউল, মানে যেটা আজকে ওয়েবিনারটা চলছে, দুটো কোর্সের মডিউল কি একই? না, আপনি যেটা বলেছেন খুব ভালো বলেছেন। ওইটা থেকে আরেকটুখানি মডিফাই করে, মানে আরেকটু কিছু সংযোজন করে এই নতুন কোর্সটাকে চালু করা হচ্ছে। ওইটার থেকে আমরা আরেকটুখানি সংযোজন করেছি, আরেকটু উন্নতি করেছি। আচ্ছা, ওই কোর্সটা তো স্যার এখনো পর্যন্ত শুরু হয়নি। মানে না, শুরু হয়নি, এই শুরু করা হয়নি এই জন্য যে আমরা ভেবেছিলাম যে এটার সঙ্গে আরো একটু কিছু দিয়ে আমরা যুগোপযোগী আর একটু তৈরি করি। সেই কারণে আমরা একটুখানি দেরি করে এই কোর্সটাকে নতুন আঙ্গিকে আপনাদের সামনে হাজির করছি। তাহলে কি স্যার ওইটার জন্য যে পেমেন্টটা করেছিলাম, তাহলে কি এটাতে রেফার ওটার করা জন্য যাবে? পেমেন্ট করেছেন তো? না, সেটা এর জন্য গ্রাহ্য হবে, কোনো অসুবিধা নেই। সেটা এটার জন্য গ্রাহ্য হবে, আপনাকে দ্বিতীয়বার পয়সা দিতে হবে না। আচ্ছা আচ্ছা, মানে আর আলাদাভাবে এটার জন্য আলাদা না, করে এটা দরকার নেই, আপনি তো অলরেডি পেমেন্ট করে রেখেছেন, সেটা এটার জন্য গ্রাহ্য হবে। আচ্ছা, মানে ওই কোর্সটা একই সঙ্গেই চলবে? চলবে, এটাই একই সঙ্গে চলবে। ঠিক, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা খুব ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করলেন, আমিও আমার কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আপনাদের ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। সবাই খুব ভালো থাকুন, আগামী দিনে নিশ্চয়ই আমাদের আবার দেখা সাক্ষাৎ হবে। আমি সকলের সুস্থ জীবন এবং সাফল্য কামনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন। আমার নমস্কার নেবেন, শুভ সন্ধ্যা। আজকে এখানেই শেষ করছি।